প্রশ্ন তুলেছি আপনাদেরকে টাকা দিয়া হেলাল ভাই আপনাদেরকে টাকা দিয়া আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা যশোরে কি হয়েছে হেলাল ভাই আপনি প্লিজ জিজ্ঞেস করে দেখেন আমি আসতেছি আপনার কাছে আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে না সরকার তো অত বড় না বিএনপির মতো বিএনপি তো সরকারের চেয়ে বড় তাহলে সরকার কি চাচ্ছে সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে সরকার কি তাহলে এই ডক্টর ইউনূস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান আমার কাছে এই প্রশ্ন উঠে আসবে আচ্ছা এই প্রশ্ন নিয়ে আমরা একটু আদিবের কাছে যাই আদিব জনাব আরিফুল ইসলাম আদিব আপনি খেয়াল করেছেন যে আমি দুইটা জিনিস একটু বলতে চাই যে এই যে ধরেন ক্ষমতার অপব্যবহার ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে এই 7-8 মাসের মধ্যে তো কম হইল না এপিএস উমুক তুমুক আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল সেই সহযোদ্ধা জনাব আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন বা সরকারে কেন তারা এখন অপরিহার্য সেটা কি একটু বলবেন কারণ তারা যত বেশি সরকারে থাকবেন এই ধরনের অভিযোগ অনেক বেশি উঠবে এবং আমরা সাদা বাংলায় আমরা এটা দেখতে পাবো যখনই আপনারা সংস্কারের কথা বলবেন নির্বাচন দীর্ঘায়িত করার কথা বলবেন আমরা বুঝবো যে আপনারা কোনো না কোনোভাবে টাকা পয়সা কামাচ্ছেন দুর্নীতি করতেছেন এর জন্য বেশি সময় থাকতেছেন পরে গিয়া আপনারা একটা ঘোলাটে পরিস্থিতিতে আপনারা এটা নির্বাচন করতে চান যার জন্য আপনারা গণপরিষদের কথা বলেন এখন আরেকবার স্থানীয় সরকারের কথা বলেন নির্বাচন পেছানোর কথা বলেন ইত্যাদি 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 একটু যদি জবাব দিতেন খালেদ ভাই আপনার প্রশ্ন দুটির আগে আমি একটি বিষয় হেলাল ভাইয়ের বিষয় একটু বলতে চাই তিনি বলেছেন যে বিএনপি গণহত্যার বিচার চায় ফ্যাসিবাদের বিচার চায় এবং একই সাথে সংস্কার চায় কিন্তু আপনি গত এক সপ্তাহ এবং এক মাসে বিএনপির যতগুলো লিয়াজু কমিটি যতগুলো রাজনৈতিক দলের সাথে বসার শেষে আপনি দেখবেন হেডলাইন গুলো দেখলে একই হেডলাইন ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হেফাজত ইসলাম ডিসেম্বরের আগে বিএনপির সাথে নির্বাচনে একমত গণ অধিকার পরিষদ ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি এই যে ধরেন শিরোনামগুলো এবং তাদের লিয়াজু কমিটির আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে দলগুলোকে বলছে যে আপনারা হচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন চাবেন কিনা এবং আরেকটি খুবই দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছিলাম যে হেফাজত ইসলাম তারা নিজের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন এবং বিএনপির সাথে যখন বসছেন তখন নিউজে আসলো যে বিএনপির থেকে যে প্রেস রিলিজ বা যেটা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের আগেও হেফাজত এবং বিএনপি হচ্ছে নির্বাচন চান পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে হেফাজত ইসলাম তারা মানে প্রেস রিলিজে সেটার প্রতিবাদ করেছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তারা নির্বাচন বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে না তাহলে একটি মাত্র দ্বিপক্ষীয় একটি বৈঠকে যেখানে অন্য একটি দলের নামে নির্বাচনের আলোচনা হয় নাই কিন্তু সেটিকে মিডিয়ার মাধ্যমে নির্বাচন করেছে যেহেতু হেফাজত ইসলাম এখন নির্বাচনের আগে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি হেলাল ভাই যেটা বলছেন যে বিএনপি গণহত্যার বিচার চায় কিংবা হচ্ছে সংস্কার চায় কিন্তু তাদের রাজনৈতিক তৎপরতা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কিভাবে নির্বাচনকে দ্রুত করা যায় কিংবা নির্বাচনের দিকে বাকি দলগুলোকে এক ধরনের বাধ্য করে কিংবা প্রলোভন দেখে নানাভাবে হচ্ছে দলগুলোকে এনসিপির বাহিরে সকল দলকে তাদের নিজস্ব বলয় নিয়ে এসে একটি বড় ধরনের জোট কিংবা করে দেন হচ্ছে আপনার এটিকে এনসিপিকে এক ধরনের প্রতিপক্ষ হিসাবে তারা দেখছে ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট যে তাদের যে বলা সেটার সাথে এটার আসলে মিল নেই এবার আপনি যে বিষয়টি বলেছেন যে সরকারের থেকে তাদের দুজন কি লাভ হচ্ছে দেখেন আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন বিষয়টি এভাবে এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি এনসিপি এখানে দুইটা বিষয় স্পষ্ট ভাবে যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনাময় হয় তাহলে তারা এনসিপিতে যোগদান করবেন তারা তো বিএনপি তো যোগদান করতে পারেন বিএনপি যদি তাদেরকে এর থেকে আরো ভালো যদি
কোনো ধরনের রাজনৈতিক ভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা দেখেছেন বিপরীতে এনসিপি সেই অনুযায়ী প্রত্যাশিত দল হতে পারে না, তাহলে তারা এনসিপিতে নাও আসতে পারেন। আমার প্রশ্ন মানে ব্যাপারটা তো আলাদা একটি বিষয়। আমাদের প্রশ্ন, আপনাদের তো নানা ধরনের কথা আলোচনা হয়, আপনারা যদি একটি নতুন রাজনৈতিক দিলে আপনারা একটা লক্ষ্য ঠিক করবেন, একটা ইশতেহার ঠিক করবেন, কিভাবে আপনারা এগিয়ে চলবেন সেটা ঠিক করবেন। এই দুইজন সরকারে থাকার ফলে কি আপনাদের সুবিধা হচ্ছে? আপনারা যতই বলেন তারা সরকার, সেটা তো আর হবে না। তাদের মধ্যে থেকে একজন প্রত্যেক করে আপনাদের একটা দলের আহ্বায়ক হয়েছেন, সুতরাং তাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস বলেছেন তারা হচ্ছে আমার নিয়োগকর্তা। সুতরাং এই সরকারকে আপনাদের সরকার ছাড়া, এই উপদেষ্টাদের আপনাদের উপদেষ্টা ছাড়া কোনো কিছু বলা আসলে কঠিন। আমার প্রশ্ন, আপনাদের দুজন সহযোদ্ধা যারা আসলে মাঠের যোদ্ধা ছিল, তাদের দুইজনের এখন সরকারে থাকাটা আপনাদের দলের জন্য কতটা জরুরি? আপনাদের জন্য, তাদের জন্য কতটা জরুরি সেটা জরুরি না, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে দলের থেকে কোনো ধরনের সুবিধা নেই। আপনারা তো এই দুইজন দলে থাকার ফলে আপনারা বিভিন্ন সুবিধা তো পাচ্ছেন, তাই না? না না, আমাদের কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে না। আপনারা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই মন্ত্রণালয়ে আছেন, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ কর্ম, নিয়োগ, তদবির, বাণিজ্য, এগুলি ক্ষেত্রে তো আপনাদের লোকজন ফোন করেন, করেন, তা তো করেনি, তাই না? বা জনাব মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ে আছেন, পূর্ব পরিচিত জায়গা থেকে, সেটা শুধু এনসিপি না, এটা বিএনপিরও অনেক যারা আছেন তারাও যোগাযোগ করেন। আপনি ওই বর্তমানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের মাধ্যমে যে উত্তরের প্রশাসক দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার জায়গা, সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করবেন। সামনে যে এই যে উত্তর কোরবানি উপলক্ষে যে হাট কিংবা বাজারগুলো দেখা হবে, প্রত্যেকটা এলাকায় বিএনপির ভবিষ্যৎ যারা এমপি প্রার্থী, হবু প্রার্থী, প্রত্যেকেই প্রশাসকের সাথে যোগাযোগ করছেন, হাতগুলো নিয়ন্ত্রণ নেওয়া কিংবা তাদের প্রভাব বিস্তার করা। যোগাযোগ করছি, আমরা সুবিধা নিচ্ছি, এই অভিযোগটা আসলে কোনোভাবেই সম্পূর্ণ নয়। আদিব, আপনি জাহাঙ্গীরনগরের একজন ছাত্র, আলোকিত ছাত্র, এবং আপনি সাংবাদিকতার সঙ্গেও ছিলেন। আপনি ক্রিটিক্যালি, মানে অন্য অনেক মানুষের তুলনায় আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি অনেক স্ট্রং। আপনার কাছে কি মনে হয় উত্তর দক্ষিণে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে? এটা কি ক্রিটিক্যালি একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের এটা ক্রিটিক্যালি দেখার দরকার আছে, নাকি আপনারা যেহেতু সুবিধাভোগী সেই জন্য আপনারা এটা থেকে কিছু বলতেছেন না? মানে আমার ইচ্ছা হলো, মানে আপনার কাছে মনে হয় না ব্যাপারটা অনেকটা হাসিনা, এই কাজটা শেখ হাসিনার মতো করে করা হয়েছে? না না খালেদ ভাই, এখানে সুস্পষ্টভাবে আমাদের রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি শুধু ঢাকা মহানগর উত্তরের প্রশাসক নয়, বরঞ্চ বাংলাদেশের সকল জায়গায় যে বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে সাধারণ নাগরিকের সেবা পেতে যে ধরনের ভোগান্তি পেতে হচ্ছে, একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে গেলে কিংবা হচ্ছে আপনার যে প্রক্রিয়া, প্রশাসকের তো দরকার আছে, যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক আছে, থেকে সেই জায়গা থেকে প্রশাসক নয়, আমরা বলছি যে বরঞ্চ সরকারের উচিত স্থানীয় নির্বাচনে সরাসরি এগিয়ে যাওয়া। কোন প্রক্রিয়া তারা ভাগ করে যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এটা ঠিক আছে? না না, প্রশাসক শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে, অন্য জায়গাগুলোতে দক্ষিণে একজন সরকারি লোক সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে। এটা ঠিক আছে। চট্টগ্রামে তো বিএনপির যে আছেন তিনি নিজেই মামলা করে পেয়েছেন, এটা ঠিক আছে, দক্ষিণে এখনো মামলা চলমান, এটা প্রক্রিয়াটা ঠিক আছে। প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে সরাসরি ইলেকশনের আয়োজন করাটাই উচিত ছিল, কারণ হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে, সেই জায়গা থেকে এভাবে নিয়োগ প্রক্রিয়া না দিয়ে বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গেলে ভালো। ঠিক আছে, আমরা একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যাই। আমরা এই বিষয়টা দেখতেছি যে এখন দুইটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে অনেক রাজনৈতিক দল জন্ম নিতেছে এই কয়দিনের মধ্যে। সেই রাজনৈতিক দলগুলি মধ্যে সাবেক সেনা কর্মকর্তার রাজনৈতিক দল, ডেস্টিনির সাবেক এমডি, রাজনীতি বাইরের নানা মানুষ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। এটাকে কিভাবে দেখতেছেন? আওয়ামী লীগ আমলে বিশেষ করে 24-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে নাম সর্বস্ব দলগুলিকে, অনেকগুলিকে নিবন্ধন দেওয়া হয়েছিল, যখন এগুলিকে কিংস পার্টি বলা হতো। এটা এরকমই একটা প্রক্রিয়া কিনা, আপনারা এই প্রক্রিয়াটার সঙ্গে আছেন কিনা? আরেকটা হচ্ছে যে আপনাদের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। এই দুইটা আসলে কেমনে করা হবে সেটাও যদি আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আসলে যে রাজনৈতিক দলগুলো
হঠাৎ করে আমরা যাদেরকে আবির্ভাব দেখতেছি, আগমন দেখতেছি, নিবন্ধনের জন্য লাইন দেখতেছি, তাদের পিছনে আপনারা আছেন কিনা হেলাল ভাই? আর দুই হচ্ছে, আপনারা এগুলি যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেমনে পালন করবেন? দেখেন, আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাই এইভাবে যে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল আনসার্টেনিটি চলছে। আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা রোডম্যাপও চেয়েছিলাম, কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে একটা সুপারফিশিয়াল কথা বলছে, ধোঁয়াশা সৃষ্টি করছে। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সংস্কার চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। এখন যে কথাটা বললেন, যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলো এখন গ্রো করছে, এটা কি কার স্পন্সরে? সরকারের কোনো উদ্দেশ্য থেকে হচ্ছে, না বাংলাদেশের মানুষ তো একটু হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে, আপনার বিচারপতি হাবিবুর রহমানের একটা বই আছে, দেখবেন যে হুজ্জতে বাঙালি। যে হুজ্জতে বাঙালি বা হুজ্জতে বাংলাদেশি, এরা তো এই নতুন এই ব্যবস্থায় নতুন নতুন রাজনৈতিক। আচ্ছা হেলাল ভাই, মাঝখানে একটা প্রশ্ন করি, ইলেকশন কবে হবে? ইলেকশন কবে হবে এটাতে সরকার যেটা বলছে, এটার মধ্যে কি কোনো অস্পষ্টতা ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলছে যে ডিসেম্বর থেকে শুরু করে, মানে গত বছর ডিসেম্বরে বলছে, এই বছর ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত সময়ই নির্বাচন হতে হবে, নির্বাচন হবে, এবং উনি কনসিস্টেন্ট আছেন ওনার এই কথায়, কনসিস্টেন্টলি বলছে। জি, কিন্তু তিনি কেন বলছে না যে নির্বাচনটা আসলে কবে হবে এবং কিভাবে হবে? স্কেডিউলটা কবে জুলাই মাসে দিবে, নির্বাচন জুলাইতে দিবে, সময় আসলে দিবে ভাই, সময় আসলে দিবে, জুন জুলাই মাসে দিবে। রাজনৈতিক দলগুলো কি পদ্ধতিতে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কি কি করবে তারা, এই যে রোড ম্যাপটা, দ্যাট মিনস যে স্কেডিউলটা কবে ঘোষণা হবে, কারা কারা যোগ প্রার্থী হবে, নির্বাচনটা কবে হবে। যেমন আপনার 2007 সালের অভিশপ্ত সরকার বলেছিল 2 বছর পরে সে নির্বাচন হবে। এই সরকার কিন্তু সবাই নির্বাচনের কথা বলছে, তিনিও নাকি বলছে, ডেটটা কেন ঘোষণা করে না? সময় মতো ঘোষণা করা হবে। হেলাল ভাই একটু ওয়েট করেন, নির্বাচনের তফসিল বা ডেট রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটা সাধারণত 6 মাস আগে ঘোষণা করে। আমরা কি ডিসেম্বরে 6 মাস আগে? এখন এটা এপ্রিল মাস, মে মাস হয়েছে, জুন মাস হয়েছে। আপনি দেখেন, আপনার 91 সালের এইরকম একটা সরকার, যদিও তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটা অন্তর্বর্তী সরকার 3 মাসে করেছে, পরপর 3টি ইলেকশন 3 মাসে হয়েছে। 2007 সালের যে সরকারটা ছিল, এটা মতলববাজি করে এইরকম, এই সরকার যেমন বিভিন্ন রকম টার্মিনোলজি লেক্সিকন ব্যবহার করে, যে সংস্কার, তারপরে আপনার বিচার, স্থানীয় সরকার, আরো অনেক টার্মিনোলজি ব্যবহার করে, ঠিক 2007 সালের সরকার এরকম একটা টার্মিনোলজি ব্যবহার করে 2 বছর ক্ষমতায় থেকে 17 বছরের স্বৈরাচার বা ফ্যাসিবাদ একটা প্রসব করেছিল। এই জন্য আমরা এই সরকারের মধ্যে এরকম কিছু এক্সপোজার আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করছে। সবাই যখন সংস্কার চাচ্ছে, সবাই যখন নির্বাচন চাচ্ছে, যে সেই নির্বাচনটা তিনি ঘোষণা করছে না, সবসময় সুপারফিশিয়াল একটা। হেলাল ভাই ঘোষণা তো করছে, তো মানে আপনারা কেন এটা নিতে চাইতেছেন না? ঘোষণা তো করছে, চিৎকার করে বলছে ডিসেম্বরে হবে, জুনে হবে, ডিসেম্বরে হবে, জুনে হবে। না না, উনি বলছে ডিসেম্বর টু জুন। তাহলে কি আপনি এটা কোন ডেট হইলো? ডিসেম্বর টু জুন সুন্দর ডেট, এটা বলতে হবে মাত্র 6 মাস, 6 মাসের একটা ব্যক্তি রাখা হয়েছে, সুন্দর ডেট। আগের কোন সরকার কি এই কাম করেছে? আগে বাংলাদেশে কি এই প্রেসিডেন্ট ছিল যে সরকার এসে অনির্দিষ্টকালের জন্য থাকবে, বলবে যে আমি দিচ্ছি? ছিল তো, এই আওয়ামী লীগের আমলেতে প্রেসিডেন্ট ছিল, ওর যখন ইচ্ছা ইলেকশন দিছে, যখন ইচ্ছা ইলেকশন দেয় নাই আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ তো আপনার বেঞ্চমার্ক হতে পারে, আওয়ামী লীগ তো স্ট্যান্ডার্ড হতে পারে না। আওয়ামী লীগ তো বাংলাদেশের পলিটিক্সকে এই পর্যায়ে নিয়ে গেছে, আওয়ামী লীগকে তো উৎখাত করা আছে। এখন আপনি যদি আবার আওয়ামী লীগের মতো বিহেভ করেন, তাহলে জনগণ এটা মানবে না। আপনাকে সুনির্দিষ্ট টাইম তো বলা উচিত, বলে দিবে। আপনি যদি হেলাল ভাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে আশ্বস্ত করতেছি, আপনারা যথা সময়ে ইলেকশনের ডেট আপনারা শুনবেন, কার্যক্রম শুনবেন। আপনারা প্রস্তুত আছেন কিনা সেটা খেয়াল করেন। আমার কাছে কেন জানি মনে হয় বিএনপি প্রস্তুত নাই, বিএনপি এইসব শুধু কথাবার্তা বলে। আমার কাছে মনে হয় বিএনপির প্রস্তুতি কম। না, আপনি এত অ্যাসিওর করছেন যে সরকার নির্বাচনের ডেট ঘোষণা করবে, তাহলে কি সরকারের সাথে আপনার কোনো সক্ষতা? না, আমি সরকারের কথা সরাসরি শুনি, আমি সেই জন্য আমি বুঝতে পারি সরকারের কথা। আমি কোন আপনার মতো এত গোপন তথ্য আমার কাছে নাই, আমার কাছে সরাসরি তথ্য আছে। কিন্তু সরকার বলছে ইলেকশন দিবে।
খালেদ ভাই, আপনি শুনে আপনার মনে হচ্ছে যে সরকার ইলেকশন দেবে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে করছি, কারণ হেলাল ভাই আপনি মহান এবং উদার মানুষ, আপনি দিবেন না। হেলাল ভাই কারণ কি আমি আপনার বলি, কারণ আপনার আমি ছোটবেলা থেকে, ছোট না মানে ধরেন 30 বছর ধরে চিনি, আপনি মহান এবং উদার মানুষ, আপনি মনে করতেছেন এনসিপি শক্তি আপনার চেয়েও বেশি, এই জন্য এনসিপি যেহেতু ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন না চাইলে সরকারও ইলেকশন থেকে সেটা সাকাম করবে, এটা হবে না ভাই। এনসিপি না, আমি এনসিপি কে প্রতিপক্ষ ভাই মনে করেন তো ভাই, আমাদের চেয়ারম্যান কিন্তু বলছে যে এবারে নির্বাচনটা অনেক শক্ত হবে, তাই না? কিচ্ছু শক্ত হবে না, এইটা আপনাদের ভয় দেখার জন্য বলে, একটু শক্ত হবে না, উনিও জানে এটা। না, এনসিপি কে আমি প্রতিপক্ষ মনে করছি না, আমি বলছি যে আপনারা যে বলছেন যে নির্বাচন চাওয়া একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে আমাদের নিয়ে এসছেন, অথচ দেখেন গত ঈদে, এই ঈদে আমাদের নতুন রাজনৈতিক দল আপনার কি সমব্যবহারে আপনার নির্বাচনের প্রচারও চালালো না, যে আপনার কখনো গাড়িতে, কখনো ভ্যানে, কখনো রিক্সায়, তাহলে আবার টেলিভিশন এসে বলছে নির্বাচন দেরি করে হবে, আবার কিন্তু নির্বাচনে কাজ করছে, যেমন জামাতে ইসলামী বাংলাদেশ দেখেন 300 আসনে নমিনেশন দিয়ে, ঠিক আছে, তারা বলছে নির্বাচন চাচ্ছে না, অর্থাৎ আপনার মুখে বলছে এক কথা, টেলিভিশনে এসে আমি অবশ্য আরেক কথা। আমার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে এত ক্লোজ ডোর কোনো কথা কখনো হয় নাই, মানে এই ইলেকশনের আগে, ইলেকশনের বিষয়ে, সেই জন্য আমি বলতে পারবো না, কিন্তু আমি সরাসরি আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কনসিস্টেন্টলি বলে যাচ্ছেন যে বড়জোর আর কয়টা মাস সহ্য করেন হেলাল ভাই, আমরা একটু জনাব আদিবের কাছে যাই। ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে সমস্যা কি? আপনি এটা দিবে তো এইটা সাধারণত ইলেকশন কমিশন দেয়, ইলেকশন কমিশন সেটা বলবেও, এই সরকার তো আর বলবে না যে আমরা কবে ইলেকশন। আপনি একটা উদাহরণ দেখেন যে এই ডক্টর ইউনূস সরকার বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার সমস্ত ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে বলল, হ্যাঁ আমি দেখলাম 2 ঘন্টার মধ্যে তার প্রেস রিংতে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এরকম বলিনি। এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার রয়েছে যারা নির্বাচন করতে? হেলাল ভাই, তাহলে ওই হেলাল ভাই উত্তর কি? হেলাল ভাই এরশাদের বিরুদ্ধে আন্দোলন কইরা শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর আন্দোলন করে এত ভয় আপনারা কেন পাইতেছেন আমি বুঝতেছি না। বিএনপি ভীতু দলে পরিণত হয়েছে হেলাল ভাই, বিএনপি ভীতু হয়ে গেছে, এই 16 বছর রাজপথে থাইকা বিএনপি ভীতু হয়ে গেছে। আপনি চাইলে আপনি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, আপনি চাবেন, জনগণ চাবে ইলেকশন হবে, সুতরাং আপনার রাজনীতির ইলেকশনের দিকে মনোনিবেশ করেন। আমরা একটু জনাব আব্দুল্লাহ আদিবকে যাই, যে জনাব আদিব আমার খালি একটাই প্রশ্ন, আপনারা কি ইলেকশন ভয় পান? ইলেকশনটা আপনারা তো পিছাইতে বলেন কেন? আমার তো মনে হয় যে আপনারা মাঠে যাবেন, রাজনীতি করবেন, এই বছরই আপনারা এমপি হবেন, ক্ষমতা দখল করবেন, সরকার গঠন করবেন, তা না। জুলাই আগস্টের স্পিরিট তো একটা চেতনা, একটা আদর্শ, এটা তো থাকবে সবার মনে, আপনারা একটা রাজনৈতিক নয়া বন্দোবস্তের দিকে আগায় যাবেন, সেটাই হওয়া উচিত না? কিন্তু আপনারা ইলেকশনের বিপক্ষে কথা বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি করছেন যে আমার কাছে মনে হয় এই যে ইলেকশন চাই বললেই লোকে আমার উপরে ঝাঁপায় পড়ে। 100টা গালি খাইতেছি যে ইলেকশন চাই কেন, মানে ইউনূস সরকার, আপনাদের দলের লোকরা বলে ইউনূস সাহেবই বলে 5 বছর দরকার, এগুলি কিরকম? আপনারা জনগণের মতামত নিতে তো ভয় কেন পান? খালিদ ভাই, এখানে আপনি অভিজ্ঞতা থেকে দেখবেন যে আমরা বারবার সুস্পষ্টভাবে একটি বিষয় বলেছি যে নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের এখানে বিন্দুমাত্র নির্বাচন পিছানো কিংবা নির্বাচন এগিয়ে নিয়ে আসে এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে কোনো বক্তব্য দেইনি। আমাদের দলের পক্ষ থেকে অফিসিয়ালি বারবার যে জিনিসটি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সময় দেওয়া হচ্ছে ডিসেম্বর টু জুন, এই সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ আমরা মনে করি যে যদি মৌলিক রাষ্ট্রের না ভাই, আমি আপনার কথার সাথে একমত নাই, কথা নাই বার্তা নাই। আপনাদের দলের প্রধান কয়া বসলো যে এই প্রশাসনে বিএনপি আছে, এখানে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা নির্বাচনে যাব না। ভাই প্রশাসন নিরপেক্ষ না বলতে কি আপনারা ইউনূস সাহেবরে বুঝান, আসিফ সাহেবরে বুঝান, মাহফুজ আলম সাহেবরে বুঝান। তিনি নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমাদের আহ্বায়ক, তিনি বলেছেন যে সরকারের প্রশাসনে যেভাবে বিএনপির প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই জায়গা থেকে আপনি নিজেও কিন্তু ইতিপূর্বে বলেছেন যে সারা দেশের প্রশাসনিক গুলাতে যারা যেভাবে বসে সেই জায়গা থেকে বলছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছে যে আমরা নির্বাচনে যাব কিনা সেটা বিবেচনাধীন, আমরা যাব না কিংবা আমরা নির্বাচন পেছাতে তাই সেটা কোনোভাবে তিনি বলেনি, বরঞ্চ আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আমরা বলেছি যে আমাদের সুস্পষ্টভাবে খুব দাবি যে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য জায়গার মৌলিক সংস্কার করে
দ্রুতই কিন্তু আমরা সাদা চোখে কি দেখি সেটা একটু বলি আদিব, আমরা সাদা চোখে দেখি আপনাদের যে জনপ্রিয়তা জুলাই আগস্টে ছিল সেই জনপ্রিয়তা কমতে কমতে এখন এটা অনেক কমে গেছে, আপনাদের ডাকে এখন আর লোকজন অংশগ্রহণ করতেছে না, স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাদের সেই অর্থে কোনো অবস্থান নাই। সেই জন্য আপনারা নির্বাচন ছাড়া যদি আপনাদের দুইজন সরকারে থাকে, ডক্টর ইউনূস আপনাদের থাকে, এইটা আপনাদের জন্য সুবিধাজনক। হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু, আমি হেলাল ভাইয়ের সাথে তর্ক করলে হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু আমারও লাগে যে আপনারা আসলে নির্বাচন চান না, আপনারা এইভাবেই থাইকা যেতে চান কোনো না কোনো মতে, মানে একটা জোড়াতালি দিয়া। না না না, এটা কোনোভাবেই এইভাবে থাকা না। যদি সেই থাকার হতো তাহলে তো নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের উদ্যোগের সাথে এখানে অংশগ্রহণ করতে না। বাংলাদেশে তিনি সরকারে মানে মানুষ দীর্ঘ মানে রাজনীতি করে 30 বছর 35 বছর রাজনীতি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য জীবন শেষ বয়সে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ে হন। সেখানে তিনি মন্ত্রীর পদমর্যাদা ছেড়ে এসে জনতার কাতারে এসেছেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক, সেটা তো নাহিদের চাওয়া সরকারে না থাকা, কিন্তু আপনাদের চাওয়া হচ্ছে যে এই সরকার থাকে। এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামোর বিপরীতে একটি রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা, রাষ্ট্র তার জায়গা থেকে সকল নাগরিককে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, তার পেশার পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, নাগরিকের সেবা দিবে, নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে, সেই লড়াইতে সামিল হওয়ার জন্য তিনি কিন্তু পদত্যাগ করে আসছেন। ফলে যদি এখানে তারা বলে থাকে যে সরকার আমাদের থাকতেই চেত কিংবা থাকার জন্য যদি আমাদের থাকতো, তাহলে তো যখন সরকার গঠন হয়েছে সেখানে আরো উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রদের উপদেষ্টায় অংশগ্রহণ করা কিংবা হচ্ছে দীর্ঘ টাইম হচ্ছে উপদেষ্টা থেকেই বরঞ্চ হচ্ছে এই জায়গাটা করতে পারতো। বরঞ্চ আমরা মনে করছি যে আমাদের সেই জায়গাটি সরকারে না, বরঞ্চ আমাদের জায়গাটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে, যে রূপান্তরের জন্য আমরা লড়াই করতেছি, সংগ্রাম করতেছি। আমরা যখন অভ্যুত্থান হয়ে যায় তখন দুটি উপায় আমাদের সামনে ছিল। একটি উপায় ছিল যে না, আমাদের যে গ্রুপ অফ পিপল বা যারা হচ্ছে এই রাজনীতিটাকে সামনে নিয়ে যেতে শেষ করবেন, আমরা একদম শেষ পর্যায়ে আদিব শেষ করবেন 20 সেকেন্ড আমাদের। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল দাঁড় করিয়ে দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশের জায়গাতে বাংলাদেশের নাগরিকের মর্যাদার জন্য লড়াই করে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে আমাদের যে প্রস্তাবনাগুলো রাষ্ট্রের যে এখন এক ব্যক্তি কেন্দ্রিক সকল ক্ষমতা, অর্থাৎ বর্তমান এক ব্যক্তির হাতে নির্বাহী বিভাগের প্রধান, সংসদ নেতা, দলের প্রধান, বিচার বিভাগের নিয়োগকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, এই যে 7-8টা সকল জায়গায় এক ব্যক্তি কেন্দ্রিক, ফলে যেটা হচ্ছে রাষ্ট্রে আর কোনো দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন না, কারণ ব্যক্তি হয়ে উঠতে হলে অভিজ্ঞ। আদিব আমরা শেষ করি। আদিব এইটাই এমন যে এখানে আর কোনো বিকল্প তৈরি হয় না। আমরা চাই আগামী দিনের বাংলাদেশে শত শত মানুষ, রাজনীতিবিদরা যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, সেইভাবে যোগ্য হয়ে ওঠে, সেটা আমরা চাই। ওকে জনাব আদিব, আপনাকে অনেক ধন্যবাদ। হেলাল ভাই, আমাদের অনুষ্ঠান শেষ, আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে একটা বাক্য বলতে পারেন। আপনি কি কিছু বলতে চান? আপনাকে দিয়ে শুরু করছিলাম। দেখেন, জি, আমি চাইনিজ একজন মিলিটারি জেনারেল এবং একজন দার্শনিকের একটা কথা বলতে চাই যে ইন দ্য মিস্ট অফ ক্যাওস দেয়ার ইজ অলসো অপরচুনিটি। আমাদের যে ক্যাওয়াস, যেটা এই ক্যাওয়াসকে আমি তর্ক বিতর্ক বলবো, এই তর্ক বিতর্কের মধ্যে একটা অপরচুনিটি আমাদের তৈরি হবে। সেই অপরচুনিটি হলো বাংলাদেশ অনেক ধন্যবাদ গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। আরেকটি কথা, আর সময় নেই আমাদের, 1 কোটি কর্মসংস্থান আমরা কিভাবে করব তার কিন্তু একটা লিটারেচার আমরা পেশ করেছি। এটা তো এইভাবে বলা যায় না। এবং এটা আমরা এও বলেছি যে 2034 সাল নাগাদ আমরা আমাদের জিডিপি গ্রোথ করব আপনার $1 ট্রিলিয়ন। আবার ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন এক্সপোজার, বাইরের এক্সপোজার, ঈদের মাঠের 5 হাত দেখানো, বিভিন্ন উপদেষ্টার আপনার 5 বছরে থাকার কথা, এখান থেকে আমাদের সন্দেহ হয় তিনি কেন এখনো প্রকৃত রোড ম্যাপটা ঘোষণা করছেন না। হেলাল ভাই, আমার আশা থাকবে যে আপনার সন্দেহ অমূলক হোক, যত সময় নির্বাচন হোক। এবং জনাব আদিব, আপনি যদি কোনো শেষ কথা জনগণের উদ্দেশ্যে বলার থাকে আপনার দলের পক্ষ থেকে, আপনার থেকে একটি মাত্র বাক্য, আমাদের আর সময় নেই। আমি একটি মাত্র বাক্য বলবো যে বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যবস্থা সংস্কৃতিতে জনগণের ক্ষমতায়িত হোক, বাংলাদেশের জনগণ নাগরিক হয়ে উঠুক, নাগরিক মর্যাদার একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করছি, সেই লড়াই সংগ্রামে তাদের সর্বোচ্চ সাপোর্ট এবং তাদের প্রতি আমাদের আহ্বান থাকে। আপনাদের অনেক ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল, জনাব আরিফুল ইসলাম আদিব।